সংগঠিত হয়েছে গতকালকের জামাত ইসলামের ইফতার মাহফিল। ইফতার মাহফিলটি এত বিশাল হওয়া সত্ত্বেও এত সুশৃঙ্খল ছিল, এত আদর্শের বহিঃপ্রকাশ ছিল, সেটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। সাধারণ মেহমান থেকে শুরু করে সর্বোচ্চ আমিরে জামাত পর্যন্ত তাদের সকলের অংশগ্রহণটা ছিল অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল মোতাবেক। এবং ইফতার মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন সকলেই একটি কথা বলতে বাধ্য হয়েছেন যে এত সুন্দর শৃঙ্খলবদ্ধ প্রোগ্রাম কিভাবে সম্ভব। আমি নিজে অবাক হয়েছি। তাদের পার্কিং লট থেকে শুরু করে ইফতার মাহফিলে ঢোকার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে কে কোথায় বসবে, কে কিভাবে বসবে, কে কখন বসবে, এর সব কিছু ছিল একটা সৌন্দর্যতায় ভরপুর। সবচেয়ে অবাক করা কাণ্ড দেখেছি আমরা বিভিন্ন সভা সমাবেশগুলোতে গেলে, যেটা দেখতে পাই যে যেই দল করেন ওই দলের নেতারা সবার আগে গিয়ে বসে যান আর কর্মীরা গিয়ে ভলান্টিয়ার হয়। গতকালকের ইফতার মাহফিলে দেখলাম জামাত ইসলামের ইফতারিতে কর্মীরা নয়, বরং জামাত ইসলামের থানা পর্যায়ের, জেলা পর্যায়ের আমির লেভেলের লোকেরা এক একটা জায়গায় এক একটা টেবিলের দায়িত্ব নিয়ে তারা দায়িত্ব পালন করছেন, প্রত্যেকে ভলান্টিয়ারের ভূমিকা পালন করছেন। এবং আমি যদি ভুল না বলি তাহলে কেন্দ্রীয় আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান তিনিও গতকালকে ভলান্টিয়ারের ভূমিকা পালন করেছেন। এটা একটি আদর্শবাদী রাজনীতির জন্য, আমাদের জন্য, প্রত্যেকের জন্য, যে আদর্শ তাদের চর্চা করবে কিংবা করবে না, সকলের জন্য রাজনৈতিক অঙ্গনে একটা শিক্ষার জায়গা তৈরি হয়েছে যে একটা দলের আমির আর একটা দলের একেবারে নিচের একজন সাধারণ কর্মী বা সমর্থক পর্যন্ত, ইভেন আমি দেখেছি কর্মী সমর্থকরা বরং টেবিলে বসা কিন্তু দায়িত্বশীল যারা বড় পর্যায়ে তারা দায়িত্ব পালন করছেন। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে দেখলাম, আমি যখন পুছলাম তখন তিনি দোতলায় ছিলেন, দেখা করলাম, কোলাকুলি করলাম, কিন্তু নিচে একটু পরেই চলে গিয়ে সকল মেহমানদেরকে তিনি ওয়েলকাম জানাচ্ছেন। অথচ ওখানে কিন্তু মেহমানদের ওয়েলকাম জানানোর টিম ছিল। এটা আমার খুবই ভালো লেগেছে যে একজন আমির তিনি সকল মানুষদেরকে সেখান থেকে টেনে এনে ভিতরে ঢুকিয়ে তারপরে বসানোর ব্যবস্থা করছেন, প্রত্যেকের টেবিলে গিয়ে 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 সংবাদ নিচ্ছেন, খবর নিচ্ছেন এবং তিনি সকল রাজনীতিবিদদের সাথে কুশল বিনিময় করছেন। গতকালকে ইফতার মাহফিলের প্রমুখ পয়েন্ট ছিল যারা অনলাইনে অফলাইনে বাকযুদ্ধে জড়িয়ে যায়, অনক্য তৈরিতে খুব বেশি এক্সপার্ট, তাদের জন্য শিক্ষার জায়গা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতা, স্থায়ী কমিটির মেম্বার, এরপরে সাবেক মন্ত্রী মেয়র জনাব মির্জা আব্বাস সাহেবের একই টেবিলে বিএনপির মির্জা আব্বাস সাহেব জামাতের আমিরের সাথে একত্রে বসে ইফতার করেছেন এবং তিনি সেখানে অনেকক্ষণ ছিলেন, একেবারে শেষ করে তারপরে গিয়েছেন। এটা রাজনৈতিক শিষ্টাচার। বাংলাদেশের সকল ঘরানার রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন সেখানে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ম্যাক্সিমাম সেই সকল রাজনৈতিক দলের নেতারাই সেখানে উপস্থিত ছিলেন এবং ইসলামপন্থী প্রায় সকল দল, চরমনার পীর সাহেবের দলের, চরমনার পীর সাহেবের আপন ভাই উপস্থিত ছিলেন, তাদের পার্টির মহাসচিব, বিভিন্ন অঙ্গের প্রায় আমি তাদের সবাইকে হয়তো চিনি না, প্রায় 5-7 জন তাদের পরিচিত মুখদেরকে আমি সেখানে উপস্থিত দেখতে পেয়েছি। এভাবে করে সকল অঙ্গনের মানুষকে গতকালকে উপস্থিত দেখেছি, নতুন ছাত্রদের, রাজনৈতিক সংগঠনের নেতাদেরকে দেখেছি, গণ অধিকার পরিষদকে দেখেছি, এর বাইরে অন্য অনেক রাজনৈতিক দল, আমি ইসলামিক অনেক রাজনৈতিক দলের ছোট ছোট রাজনৈতিক দলের নামও হয়তো আমার এখন আসছে না, কিন্তু তারা উপস্থিত ছিলেন। এটা একটি শিক্ষা, এটা একটি জায়গা যে আমি এই আন্দোলনই গত 16 বছর করেছি। আমাদের আদর্শিক দ্বন্দ্ব থাকবে, আমাদের মতের ভিন্নতা থাকবে, কিন্তু আমার ছেলের বিবাহে, মেয়ের বিবাহে, সামাজিক অনুষ্ঠানগুলোতে, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে একে অপরে যখন বসা শিখবেন তখন নিজেদের মধ্যে দূরত্ব দূর হবে এবং সবাই সবাইকে কাছে টানার চেষ্টা করবে। অনেকেই ভেবেছিলেন মনে হয় জামাতের কালকে প্রোগ্রামে বিএনপি বন্ধ হয় কিনা আসা, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন। আমি হলফ করে বলেছিলাম না, এই রাজনীতির পরিবর্তন হয়ে গিয়েছে বাংলাদেশে, এখন আর কেউ কাউকে দাওয়াত না দিলেও প্রবলেমে পড়বে, আর দাওয়াত দিলে না আসলেও। আমরা খুবই কৃতজ্ঞ, আমরা অভিভূত যে আপনারা আমাদের দাওয়াত কবুল করে আপনাদের মূল্যবান সময় কোরবানি করে এখানে এসে হাজির হয়েছেন। এর ঋণ পরিশোধ করার শক্তি আমাদের নেই। মহান মাবুদের দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই ভালোবাসা, আন্তরিকতা এবং ত্যাগের উত্তম বিনিময় দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় দান করেন এবং আল্লাহ তাদের যেন আপনাদের মর্যাদাও বৃদ্ধি করে দেন। সম্মানিত সুধী মণ্ডলী, প্রিয় দেশের স্বাধীনতার এক এক করে 53টি বছর কেটে গেল। এর মধ্যে ক্ষমতার অনেক হাত বদল হয়েছে। যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে, যে প্রত্যাশাকে সামনে রেখে প্রিয় দেশটি স্বাধীন হয়েছিল, সকলেই বলে যে আমরা সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হইনি। কেন হইনি আজকে তার চুলচেরা বিশ্লেষণ করার অবকাশ নেই। শুধু সরল স্বীকারোক্তি হচ্ছে যে আমরা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তিকে এক জায়গায় মিলাতে পারিনি। সম্মানিত সুধী মণ্ডলী, একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ, এই এতটুকুই আমাদের চাহিদা ছিল, কিন্তু দুঃখের বিষয়ে চাহিদা পূরণ হয়নি। আমরা দেখছি সমাজের বিভিন্ন ক্ষেত্রে যুগ যুগ ধরে, শুধু আজকে নয়, অস্থিরতা চলে আসছে। যুগ যুগ ধরে এই সমস্ত অন্যায়, অপকর্ম এবং জুলুম চলে এসেছে। কোনো সময় মাত্রা একটু কম, কোনো সময় একটু বেশি। জুলুম কখনো বন্ধ হয়নি এবং জুলুম থেকে জাতি মুক্তিও পায়নি। তার সবচেয়ে নিদারুণ শিকার হয়ে মাত্র 2 দিন আগে তারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে 8 বছরের একটা শিশু শব্দহীন চিৎকার দিয়ে বলে গেছে, লজ্জা, লজ্জা এই সমাজ, লজ্জা এই দেশ, লজ্জা এই জাতি। আমরা 8 বছরের একটা শিশু ইজ্জতের নিরাপত্তা দিতে পারিনি। হ্যাঁ, রাষ্ট্রের পক্ষে এটি সম্ভব নয় ঘরে ঘরে পুলিশ পাঠিয়ে এই ধরনের অপকর্মকে দমন করা বা বন্ধ রাখা রাষ্ট্রের জন্য সম্ভব। রাষ্ট্র যদি তার নাগরিককে সত্যিকারের মানবিক এবং সুশিক্ষা দিতে পারে, তাহলে সেই সুশিক্ষাই সমস্ত কুসংস্কার থেকে ঠেকে দিতে পারে। আমাদের অভাবটি হচ্ছে এই জায়গায়। আমাদের শিক্ষিত লোকের কোনো অভাব নেই, কিন্তু কি শিক্ষিত, কেউ অর্ধশিক্ষিত, কেউ অক্ষর জ্ঞান বঞ্চিত, আজকে আমরা একাকার হয়ে গিয়েছি। নৈতিক শিক্ষার অভাবে কেউ অবক্ষয় দেখা দিয়েছে। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আগামীর বাংলাদেশ যেন নৈতিক শিক্ষা নির্ভর একটি বাংলাদেশ হয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড মজবুত হলে, শক্তিশালী হলে জাতীয় শক্তিশালী হবে। এখন না আছে আমাদের নৈতিক মান, না আছে আমাদের জাগতিক মান। আমাদের শিক্ষা এখন অর্থহীন। আমরা একটা সার্টিফিকেট হাতে দিই আমাদের সন্তানদের, কিন্তু সেই সার্টিফিকেটের কোনো মর্যাদা নেই, কোনো ওজন নেই।
আমরা এমন শিক্ষা এবং সার্টিফিকেট দেখতে চাই না। সেই বাংলাদেশটি আমাদের গড়া প্রয়োজন, এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাত হবে দেশ গড়ার কারিগরের হাত, কর্মীর হাত।